দুর্বল ব্যাংকে যারা অনেক টাকা রেখেছেন তাদেরকে আর অন্য কোনো অপশনের কথা আসার offer আগে যে প্রপোজড যে প্ল্যানটা ওটা নিয়ে আরেকটু মন্তব্য করতে চাই। সেটা হচ্ছে যে যদি শেয়ার দিয়ে দেওয়া হলো এবং যারা আমানতকারী আছে তারা অ্যাকসেপ্টও করলেন, অথবা বন্ড দিয়ে দেওয়া হলো সেটা তো অ্যাকসেপ্ট করলেন, কিন্তু ব্যাংকে কিন্তু তারল্য প্রবাহ ঘটবে না। সুতরাং ব্যাংকগুলোতে দেখা যাচ্ছে যে লিকুইডিটি যে ক্রাইসিসটা আছে সেই ক্রাইসিসটা থেকে উত্তরণ ঘটবে, এরকম কিন্তু ওয়ে আউট আসলে এই পরিকল্পনার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে যেটা হবে, এই সমস্ত ব্যাংকে কিন্তু ইতিমধ্যে নন পারফর্মিং লোন অনেক বেশি এবং কোনো কোনো ব্যাংকে 90% বা তার চেয়ে কাছাকাছি কিন্তু চলে গেছে। সুতরাং এই সমস্ত ব্যাংকের যে পরিচালনা খরচ আছে সেটাই বা কীভাবে উঠবে, অথবা তারা যদি নতুন বিনিয়োগ করতে সক্ষম না হন তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার তো আসলে কোনো প্রচেষ্টাই আমরা তাহলে কিন্তু পরবর্তীতে আর দেখব না। আর সর্বশেষ যে আপনি প্রশ্নটি করলেন যে এর বিকল্প কোনো কিছু ছিল কি না, বিকল্প দেখুন যে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যাচ্ছিল, যে লিকুইডিটি সাপোর্ট বা গ্যারান্টি স্কিম, তার পরবর্তীতে হচ্ছে যে সিকিউরিটি প্রিন্টিং পেজ থেকে হচ্ছে টাকা ছাপিয়ে এদেরকে সহযোগিতা করা, আমার কাছে মনে হয় যদি সার্বিক দিক থেকে চিন্তা করা যায় তাহলে সর্বশেষ যে টাকা ছাপিয়ে যেটা দেওয়া হলো এর মাধ্যমে কিন্তু ইনফ্লেশন খুব বেশি মাত্রায় আমরা দেখি নাই। ইনফ্লেশন এর ডিজিট যেটা এটা নিম্নমুখী, তো সুতরাং এটা একটি মন্দের ভালো অপশন বলে আমি মনে করি। যে এই মুহূর্তে বিশেষ করে এই সমস্ত ব্যাংকে যদি টিকিয়ে রাখাটাই হচ্ছে সরকারের মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে এর চেয়ে ভালো কোনো বিকল্প এই মুহূর্তে না। মাঝখানে ছিল তো বলে আমরা মনে করি শুনলাম না। স্যার যে ইসলামী ধারার যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোকে মার্জার করে দুটি ব্যাংক করা হবে। এটাও আমরা শুনেছিলাম, কিন্তু ওটার তো আসলে নেগেটিভ যে আসপেক্টগুলো সেগুলোই বেশি দেখা যাচ্ছে। কারণটা হলো যদি নেগেটিভ এবং নেগেটিভ, এখানে গণিতের ক্ষেত্রে হয়তো পজিটিভ হয়, কিন্তু এখানে তো হচ্ছে যে দুইটি নেগেটিভ ভ্যালুকে যদি আমরা যোগ করি তাহলে তো এটি আসলে বড় একটা নেগেটিভ একটা আসপেক্ট কিন্তু মানে তৈরি ব্যাংকের হতো। ক্ষেত্রে মানে আর্থিক সুতরাং প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অথবা সরকারের যে অন্য নীতিগুলো কোনো- স্যার একটু যুক্ত করি, সেটি হচ্ছে আমরা বারবার পরিবর্তিত হতে দেখি। মানে একবার দেখলাম যে আপনি বলছিলেন প্রিন্টিং মানির কথা বলা, টাকা চাপিয়ে ব্যাংকগুলোতে অর্থ সরবরাহ করা, একবার শুনলাম মার্জার করা হবে, সেটি তো আগের সময় ছিল। এরপর শুনলাম শক্তিশালী ব্যাংক থেকে দুর্বল ব্যাংকগুলোতে টাকা সরবরাহ করা হবে, এখন আবার বলা হচ্ছে বড় আমানত ফেরত দেওয়া যাবে না, শেয়ার দিয়ে দেওয়া হবে। এত মানে পরিবর্তনের র্যাডিক্যাল চেঞ্জের মধ্য দিয়ে ব্যাংক খাত কি ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হয়? এটা আসলে তো যদি আমরা পিছনের দিকে তাকাই তাহলে গভর্নর সাহেব কিন্তু যখন দায়িত্ব গ্রহণ করেন তখন তিনি একটি মন্তব্য করেছিলেন যে আসলে এদেরকে হয়তো দেউলিয়া হয়ে গেছে বা দেউলিয়া হয়ে যাচ্ছে। এ সমস্ত নেতিবাচক যে কথাবার্তা ছিল ওই সময়কালে, তারই প্রেক্ষিতে কিন্তু আমানতকারীরা এ সমস্ত ব্যাংকে টাকা থেকে এখান থেকে তুলে নিয়ে কিন্তু সবল ব্যাংকগুলোতে কিন্তু তারা টাকা জমা রেখেছে। এরকম না যে তারা এখান থেকে টাকা তুলে সমস্ত টাকা তারা খরচ করে ফেলেছে। যদি খরচই করতো তাহলে ইনফ্লেশন হতো, কিন্তু ইনফ্লেশন যেহেতু আমরা নিম্নমুখী, এর অর্থ তারা হচ্ছে এক ব্যাংক ইনস্টিটিউশন শিফট করেছেন। এই দুর্বল ব্যাংক থেকে আমানত তুলে নিয়ে তারা হচ্ছে সবল ব্যাংককে রেখেছেন, এবং সবল ব্যাংকগুলোর আপনি প্রফিট দেখেন, তাদের হচ্ছে যে ইনকাম জেনারেশন দেখেন, এগুলো কিন্তু ইন্ডিকেটরগুলো খুবই ভালো। তো সুতরাং এখানে কিন্তু তারা হচ্ছে আমানত গ্রহণ করে বা এখান থেকে উত্তোলন করে তারা খেয়ে ফেলছে না, খরচ করছে না। তো সুতরাং যেটা আলটিমেটলি দাঁড়াতো, আমানতকারীদেরকে স্যাটিসফাই করার জন্য যে ওই সমস্ত নেতিবাচক যে প্রচারণা ছিল এগুলো তো পূর্বেরকার কথা, এই সমস্ত এখন যদি আমরা নাও বলি, কিন্তু এই মুহূর্তে দরকার ছিল সেটা হচ্ছে যে তাদেরকে স্যাটিসফাই করার জন্য বরঞ্চ বাংলাদেশ ব্যাংক বা সরকারের পক্ষ থেকে এই সমস্ত ব্যাংকের শেয়ার হোল্ড করতে পারি কি না। আমরা তাহলে বলি যে সরকার আমানতকারীদেরকে শেয়ার বা বন্ড না দিয়ে সরকার এদের শেয়ার কিনুক, সরকার এদের কাছ থেকে বন্ড বা এখানে তার লিকুইডিটি সরবরাহ করুক। যে লিকুইডিটি স্কিম বা মানে ইতিমধ্যে তারল্য সরবরাহ করা হয়েছে, এটার এগেনস্টে সরকার শেয়ার গ্রহণ করুক।